কিছুক্ষণ টুকটাক বিষয় নিয়ে বকবক করি। টুকটাক বিষয় হলো, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আজকে ইসরায়েল সত্যি সত্যি ইরানের উপরে আক্রমণ করছে। এতদিন মনে করছিলাম ইসরায়েল আলটিমেটলি ইরানের উপরে আক্রমণ করবে না, আমেরিকাও চারিদিকে এসে ঘেরা বসে রয়েছে, কিন্তু আমেরিকাও আক্রমণ করবে না মনে করছিলাম। তা দেখা যাচ্ছে ইসরায়েল ঠিকই আক্রমণ করছে। ইসরায়েল আক্রমণ করছে এতদিনে কারণ আছে। আমি প্রথম দিকে অনেক দিন আগে দুইটা ভিডিও করছিলাম, ইহুদি হইতে সাবধান। তো এরকম কতগুলো ভিডিও করার কারণে ইরানের উপরেও ভিডিও করছিলাম, IRGCর উপরেও ভিডিও করছিলাম। এইগুলা করার কারণে আমার ভিডিওর থেকে, আমার ইউটিউব থেকে আবার ওই উঠাই দিল আর কি, মনিটাইজেশন উঠাই দিল, অ্যাড চালায় না, দু একটা আর্নিংও দিছে। তো মনে করলাম তো ঠিক আছে, তাহলে আর এসব ইউটিউবে ওই ভিডিও নাই। তবে আপনি ইয়েতে এই ইহুদি হইতে সাবধান আর ওই অন্য অন্য যেসব ভিডিও ছিল ওগুলা ফেসবুকে যে আমার ওয়েবসাইটটা আছে, একই ওয়েবসাইটে একই ভিডিও ওর মধ্যেও আছে, ওগুলা ডিলিট করে নিই। এখান থেকে কয়েকটা ভিডিও ডিলিট করে দিতে হয়েছে। তো যাই হোক, ইসরায়েল আজকে আক্রমণ করছে, 7-8 ঘন্টা হলো আক্রমণ করছে, ভালো আক্রমণ করছে ইরানে। অনেকগুলা মিসাইল মারছে, প্লেনও পাঠাইছিল। প্লেন ইরানের ভিতরে ঢুকে নাই, বাইরের থেকে প্রায় 400 কিলোমিটার দূরের থেকে, রাডার রেঞ্জের বাইরে, মানে মিসাইল রেঞ্জের বাইরের থেকে, ওদের যে এন্টি এয়ারক্রাফট মিসাইল আছে সেগুলোর রেঞ্জের বাইরের থেকে ওরা শেল না, ওই যে রকেট মারছে। আর এমনি ইসরায়েল থেকেও বেশ কয়েকটা মিসাইল মারছে। তবে ওদের মিসাইলের সংখ্যা ইরানের মতো না, এত বেশি না। তা যাই হোক, এবং মেইন কথা হচ্ছে যে ওদের মিসাইলগুলা ইরানের মোক্ষম টার্গেটে হিট করছে। যেখানে পরমাণু গবেষণা কেন্দ্র, যেগুলো নিউক্লিয়ার ফ্যাসিলিটিস যেগুলো আছে সেই সব কিছু কিছু জায়গায় হিট করছে। সালামি, IRGCর প্রধান সালামি, সে মারা গেছে। তারপরে 2-1 সায়েন্টিস্টও মারা গেছে। তো ইসরায়েল এখন আক্রমণ করলো, এদের বুদ্ধির প্রশংসা করতে হয় ইহুদিদের। দেখেন এখন আক্রমণ করলো কেন? এখন আক্রমণ করলো কারণ হইল এখন ইরানের তেমন কিছু করার মতন ক্ষমতা নাই, এই জন্য করছে। আমি ম্যাপটা দেখাচ্ছি, এই দেখেন, এই যে এই ম্যাপটাই যদি দেখেন, এই যে ইরান, এই যে ইরান থেকে যদি ইসরায়েলে যাইতে হয় তাহলে ইরাক পার হওয়া তেমন কোনো অসুবিধা নাই, কারণ ইরাকে প্রায় 70% শিয়া এবং ওদের সাপোর্ট এখনও, ইরানের সাপোর্ট এখনও আছে, কমছে কিন্তু আছে। কিন্তু সিরিয়াতে ইরানের সাপোর্ট আর নাই। জোলানি চলে আসছে, জোলানি টার্কিশ ইয়েতে ছিল, হেল্পে ছিল, এবং পরে ওরা ছাড়িয়ে দিচ্ছে, এবং জোলানি এখন সিরিয়া দখল করে ফেলছে। যার ফলে সিরিয়া অতিক্রম করা আর ইরানের পক্ষে সম্ভব না। ইরান সিরিয়া অতিক্রম করতে পারবে না। অন্যদিকে এখানে যে হেজবুল্লাহ ছিল লেবাননে, এই হেজবুল্লাহকে ইরান ঠিক মতন, মানে হেজবুল্লাহর পতনের পরে হারিয়ে যাওয়ার সময় ইরান ঠিক মতন সাহায্য করে নাই। আমার ধারণা ছিল ইরান ইমিডিয়েটলি হেজবুল্লাহর সাথে কমিউনিকেশন করার জন্য, যোগাযোগ করার জন্য ব্যবস্থা নেবে, কিন্তু ইরান হেজবুল্লাহকে বাঁচানোর জন্য তেমন কোনো ব্যবস্থা নেয় নাই। আর হামাস তো কখনোই ওদের নিজস্ব লোক ছিল না, তবুও সাপোর্টে ছিল। তা ইরান এতদিন ধরে যে অর্জনটা করছিল এই সিরিয়াতে এবং লেবাননে, সেটা ছেড়ে দিয়ে চলে আসছে, আর হেজবুল্লাহ ছেড়ে দিয়ে চলে আসছে। যার ফলে এই এলাকায় ওদের আর তেমন কোনো এই সিরিয়াতে, লেবাননেতে তেমন কোনো হেরুল নাই। লেবাননে এখনও হেজবুল্লাহ আছে, কিন্তু হেজবুল্লাহদের অবস্থা একটু খারাপ, কারণ লেবাননের রেগুলার আর্মি হিজবুল্লাহর বিরুদ্ধে কাজ করতেছে। যার ফলে হিজবুল্লাহ অতটা শক্তিশালী এখন নাই, এবং হয়তো ইরানকে ওরা অতটা সাহায্য করবে না, কারণ ইরান হেজবুল্লাহকে ক্রাইসিসের সময় তেমন একটা সাহায্য করে নাই।
বা ওরা চায় নাই বা রিকোয়ারমেন্ট ফিল করে নাই, যাই হোক না কেন। কারণ ইরান যুদ্ধটাই করছে, আগের যুদ্ধটাই করছে মেইনলি মিসাইল মেরা, কোনো ল্যান্ড ফোর্স পাঠায় নেই, গ্রাউন্ড ইনকারশন হয় নাই। এখানে কায়ানি ছিল সিরিয়াতে, কায়ানিতে তেমন কোনো অ্যাক্টিভিটিসও দেখা যায়নি। সিরিয়াতে প্রচুর আইআরজি ছিল, ওরা উইথড্র করে চলে গেছে। লেবাননে হিজবুল্লাহ পতন হয়েছে, যার ফলে এই সিরিয়া লেবাননে ইরানের আর কোনো হোল্ড নাই। হোল্ড না থাকার কারণে হয়েছে কি, ইরান এখন আর ল্যান্ড অ্যাটাক করতে পারবে না, ভূমিতে অ্যাটাক করতে পারবে না, গ্রাউন্ড ইনকারশন হবে না। ইসরায়েল এখন নিরাপদ ইরান থেকে। নিরাপদ হইল কীভাবে? সিরিয়া জোলানি দখল করে নিছে এই জন্য, এবং হেজবুল্লাহ দুর্বল হয়ে গেছে এই জন্য, যার ফলে এই এলাকাটা বাফার জোন হিসাবে কাজ করতেছে, যার ফলে ইসরায়েল আর ইরানকে ভয় পাচ্ছে না। কারণ এত বড় বাফার জোন অতিক্রম করে ইরানের আর্মি ইসরায়েল পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আচ্ছা, নৌবাহিনীও মুশকিল, কারণ হইতেছে এইদিকে প্রচুর আমেরিকান জাহাজ আছে, যার ফলে ইরানের গ্রাউন্ড ইনকারশনের কোনো সম্ভাবনা নাই। তাহলে আছে কি, ইরান এখন কিছু মিসাইল মারবে। এই তো এখন যদি ইরান কিছু মিসাইল মারা পর্যন্ত শেষ। হয়তো আগের বারে 200-400 মারছিল, এখন হয়তো 500-600 মারবে। আচ্ছা, ইরান কখনো আবার ওই সিভিলিয়ান মারে না, জনগণ মারতে চায় না। হুজুর জনগণ মারে না, যার ফলে হয়তো ফাঁকা জায়গায় কিছু মিসাইল মারবে, 400-500 মিসাইল মারবে, এছাড়া তেমন কিছু করার নাই ইরানের বর্তমান পরিস্থিতিতে। এইটা নেতানিয়াহু খুব ক্যালকুলেশন করে বুঝছে যে তার দেশ এখন নিরাপদ, বিরাট সিরিয়াতে জোলানি রক্ষা করবে তাদেরকে, সিরিয়া পার হইতে দিবে না ইরানকে, লেবানন দুর্বল হয়ে গেছে, অতএব এখন আক্রমণ করা যায়। এখন এই যে আক্রমণটা করছে, এখন যদি আমরা শুধু এয়ার পাওয়ার এবং মিসাইল পাওয়ার এই দুইটা বিবেচনা করি, যে আমরা ধরে নিলাম যে গ্রাউন্ড ইনকারশন হবে না, পদাতিক বাহিনী যাবে না, তাহলে যুদ্ধটা কিসের হবে? মিসাইল টু মিসাইল যুদ্ধ হবে, মিসাইল মারামারির যুদ্ধ। আচ্ছা, এইটা একটা। আর হইল বিমানের যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব কম, দুই দেশের দূরত্ব খুব বেশি, বিমান যুদ্ধের সম্ভাবনা বেশি কম। তা সত্ত্বেও ইসরায়েল আস্তে আস্তে এত বেশি ক্ষমতা দেখাচ্ছে, যার ফলে সিরিয়া এমনকি সৌদি আরব এদেরকে ঘাঁটি দিয়ে দিতে পারে। কারণ একটা দাম আছে, সব পাওয়ারের দাম আছে, এতে লোকজন তার সাপোর্টে চলে যায়। একটা পাড়ায় যদি একটা লোক যদি খুব গুন্ডা টাইপের হয়, দেখবেন ওর অনেক ভক্ত থাকে, এবং ওই গুন্ডা লোকটা যদি অন্যায় করে এবং কেউ যদি তার উপরে আক্রমণও করে, অত্যাচারিত ব্যক্তি যদি আক্রমণ করবেন, দেখবেন যে বেশ কিছু লোক আইসে ওই গুন্ডারে সাপোর্ট দেওয়ার জন্য। তো ইসরায়েল এখন মিডল ইস্টের গুন্ডা টাইপ হয়ে গেছে, যার ফলে ওই অ্যারাবিয়ান কান্ট্রিগুলা ইসরায়েলকে সহায়তা দিবে, যার ফলে ঘাঁটি দিতে পারে এবং এমনকি বিমান শক্তি ব্যবহার করার সুযোগ করে দিতে পারে। তা বিমান শক্তি যদি ব্যবহার করে, তাইলে দেখতে হবে ইরানের বিমান শক্তির চাইতে ইসরায়েলের বিমান শক্তি অনেক বেশি উন্নত। বিমান শক্তিতে ইসরায়েল অনেক উন্নত, কারণ ওর অনেকগুলা F-35 আছে, অনেকগুলো F-15 আছে, রাফায়েল আছে। তো বিমান শক্তিতে ইসরায়েল অনেক বেশি উন্নত ইরানের চাইতে। ইরানের বিমান শক্তি তেমন কোনো শক্তিশালী না। আর মিসাইলের শক্তিতে ইরান উন্নত। এই মারামারি, এই ধরনের বিমান এবং মিসাইলের মারামারিটা এখন হইতে পারে খুব বেশি হলে, এছাড়া তেমন কিছু নাই। ইরানকে আলটিমেটলি ইরানের কিছু মিসাইল মেরে চুপচাপ বসে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কিছু মিসাইল মেরে যখন বসে যাবে, তখন কি হবে? ইরান মনে করেন 500 মিসাইল মারবে, এরপরে মাইরা আলটিমেটলি সে বসে যাবে এবং সম্ভবত আমেরিকার সাথে চুক্তিতে চলে যাবে যে আমরা আর নিউক্লিয়ার করব না। এই যে দেখেন, ইরান যদি বসে যায়, এরপরেই দেখবেন এই মুসলিম বিশ্ব পুরোপুরি ইসরায়েলের মাধ্যমে ইসরায়েলের আন্ডারে চলে যাবে। মুসলিম বিশ্বটা ইসরায়েলের আন্ডারে চলে যাবে কীরকম, আমি একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এই ইউরোপ কিন্তু কখনো ওই চীন, ভিয়েতনাম এইসব দেশে গেছিল, কিন্তু অতটা না। কিন্তু
অতীতকাল থেকে ওরা যে এলাকাটা, এই ইউরোপিয়ানরা যে এলাকাটা দখল করে রাখতো সবসময়, এটা হলো এই মিডল ইস্ট, এই যে এবং আফ্রিকা, এই যে আফ্রিকার এই অঞ্চলটা, এটা সবসময় এরা আলজেরিয়া, লিবিয়া, ইজিপ্ট, তারপরে এই মুসলিম এলাকাগুলা, এই এলাকাগুলা ইউরোপ দখল করে রাখতো এবং সেই যুগ আবার চলে আসবে। এটা রসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এসে এদেরকে খেদাইছে এবং হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের টাইমও প্রায় মনে হয় শেষ হয়ে আসতেছে, ১,৫০০ বছর কেটে যাচ্ছে। একজন নবীর জন্য, মুসার জন্য ছিল ১,৫০০ বছর, সেরকম রসুল্লাহ সাল্লাহ ইসলামের জন্য মনে হয় ১,৫০০ বছর ছিল। ইমাম মেহেদি আসার সময় আসতেছে এবং তার আসার আগেই, এই যুদ্ধের পরেই এই মিডল ইস্টের এই অংশটা, আফ্রিকার এই অংশটা, মুসলিম এলাকাগুলা ইউরোপের আন্ডারে চলে যাচ্ছে, মানে মানে আমেরিকার আন্ডারে চলে যাচ্ছে ইসরায়েলের মাধ্যমে। এটা যুদ্ধের মাধ্যমে যাচ্ছে না, চুক্তির মাধ্যমে যাচ্ছে। এটা আধুনিক যুদ্ধ, মানে যুদ্ধ না করেই দেশ দখল করে না আর কি, চুক্তির মাধ্যমে। যুদ্ধ না করেই, যেমন আমেরিকা যুদ্ধ না করেই সৌদি আরব দখল করে ফেলছে, যুদ্ধ না করেই কাতারে দখল করে ফেলছে, এরকম যুদ্ধ না করেই এরা এই দেশগুলা দখল করে নিচ্ছে। ফলে এই আবার সেই খ্রিস্টানদের যে রোমান এম্পায়ার, রোম সাম্রাজ্য গড়ে উঠতেছে ধীরে ধীরে। আর আফ্রিকার এই অঞ্চলটা ওরা দখল করবে না, কারণ এই অঞ্চলটা অলরেডি খ্রিস্টান। আফ্রিকার এই সাউদার্ন সাইডটা বলতে গেলে অধিকাংশই খ্রিস্টান। তো আলটিমেটলি মুসলমানরা এই অঞ্চলগুলা এবং সৌদি আরবটা মিলায় এই অঞ্চলগুলা বলতে গেলে চুপচাপ যুদ্ধে হেরে গেল আর কি, চুপচাপ যুদ্ধে হেরে যাচ্ছে আর কি। এইটা ওই এই ডক্টর কলিমুল্লার একটা ভিডিও দেখাই, যে এই ডক্টর কলিমা, উনিও অতিরিক্ত জ্ঞানী লোক। এই জ্ঞানী লোক উনি কিন্তু অনেকদিন ধরে বলছে নতুন করে তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ আসলেই নতুন তৈরি হচ্ছে। এই লোক খুব বুদ্ধিমান লোক, এটা বেশ উনি অনেকদিন ধরে বলতেছে। তা আমিও কয়েকটা ভিডিও দেখছি এই ওয়ার্ল্ড ম্যাপের। তা আজকে দেখলাম, আজকে এই যে ইরানের উপরে হামলাটা করলো, এই ইরানের উপরে হামলা করার পরে বুঝতে পারতেছি যে ওনার কথাটা খুবই যুক্তিসঙ্গত। এবং উনি যে আইডিয়া দিচ্ছে যে রংপুর বিভাগ, পার্বত্য চট্টগ্রাম, এটা নিয়ে আলাদা 9 সিস্টার হয়ে যেতে পারে, বাংলাদেশের ম্যাপও রিড্রয়িং হয়ে যেতে পারে, এমনকি পাকিস্তান, বাংলাদেশ এগুলা ইন্ডিয়ার সাথে জড়িত, আফগানিস্তান এগুলো ইন্ডিয়ার সাথে চলে আসতে পারে, এগুলো ঘুষ হিসাবে ইন্ডিয়ানরা দিতে পারে, রিজিয়নাল সুপার পাওয়ারের হাতে দিয়ে দিতে পারে। তখন আমরাও ইন্ডিয়ার সাথে, হয়তো পাকিস্তান, আফগানিস্তানিরাও ইন্ডিয়ার সাথে চুক্তির মাধ্যমে পরাজয় লাভ করবে আর কি। চুক্তির মাধ্যমে পরাজয়, আজকাল আর যুদ্ধের মাধ্যমে পরাজয় না। এখন দেশ আধুনিক হয়ে গেছে, পৃথিবী আধুনিক হয়ে গেছে, চ্যাট জিপিটির যুগ চলে আসছে। এখন চুক্তির মাধ্যমে রাজনৈতিক নেতাদেরকে বশীভূত করে এবং জনগণকে চকলেট এবং ভিডিও দেখায়া পরাজিত করিয়া দখল করে নেওয়া হচ্ছে। রিড্রয়িং অফ ওয়ার্ল্ড ম্যাপ যুদ্ধ ছাড়াই হয়ে যাবে, ওনার কথা যুক্তি আছে। উনি এই কথাটা অনেকদিন ধরে বলতেছে। আমি প্রথম দিকে এটা মনে হয়েছে কি উদ্ভট কথা, এখন দেখতেছি উদ্ভট কথা না, উনি যুক্তিসঙ্গত কথা বলতেছিলেন, আমরা বুঝতে পারতেছি, একটু দেরি হয়েছে আর কি। তা যাই হোক, তো ইসরায়েল, এখন ইরানের তেমন কিছুই করার নাই, কয়টা মিসাইল মেরে বসে যাওয়া ছাড়া। এবং আলটিমেটলি ইরান আমেরিকার সাথে নিউক্লিয়ার চুক্তি করে নিতে পারে। নিউক্লিয়ার চুক্তি দেখেন, এই ফতোয়াগিরি যে ক্ষতিকর, ফতোয়া দিবে ঠিক আছে, ওই ফতোয়া যে পরবর্তী জেনারেশনরে মেনে চলতে হবে তা না, ফতোয়া লাগে, ওই সময়ে ফতোয়া লাগবে। ফতোয়া মানে কি, আসলে একটা গভর্নমেন্ট অর্ডারের ফতোয়া বলা হয়, ইসলামী সরকারের অর্ডারেও ফতোয়া বলে, বড় হুজুর, কোনো নাম করা হুজুর হইলে তার অর্ডারেও ফতোয়া বলে। ফতোয়া কোনো ধর্মীয় জিনিস না, ফতোয়া দিয়ে থুয়ে গেছে খোমেনি যে আমরা অ্যাটম বোম বানাবো না, গুণে হইব। তো এখন ফতোয়া দিয়ে উনি মরে গেছে, এখন তার সাগরেদরা ওই ফতোয়া ধরে বসে রয়েছে, অ্যাটম বোম বানানো যাবে না। ইরান ইচ্ছা করলে আরও 20 বছর আগে অ্যাটম বোম বানাইতে পারতো, কিন্তু ওই ফতোয়া ধরে বসে আছে। খোমেনি তো মরে গেছে, আগের বড় খোমেনিতে গেছে, ফতোয়া দিয়ে গেছে, ফতোয়া দিয়ে মরে গেছে। মরে দেওয়ার পরে এখন তার সাগরেদরা ওই ফতোয়া ধরে বসে রয়েছে, হুজুরে ফতোয়া দিয়ে মরে গেছে। আর একটা ফতোয়া, আজকে একটা হবে ফতোয়া, কালকে আর এক হুজুরে আর এক ফতোয়া দিবে, ওইটা চলবে, আগেরটা বাদ।
এই যে ফতোয়া দিছে, এই ফতোয়া কি একেবারে ধর্মীয় আইন অনুযায়ী দিছে। আমি এই যে দেখাই যে অ্যাটম বোম বানাবো না, শুই না মনে হয় যে উনি খুব ধার্মিক লোক, উনি খুব ধার্মিক লোক, এই জন্য উনি ফতোয়া দিছে অ্যাটম বোম বানাইলে গুনাহ হইব। কিন্তু আল্লাহ কি কইছে এটা দেখতে হবে না। 8 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ বলছে, এগেনস্ট দেম মেক রেডি ইউর স্ট্রেংথ, তুমি শক্তি সঞ্চয় করো। শত্রুর বিরুদ্ধে মুসলমানদেরকে শক্তি সঞ্চয় করতে বলছে। শক্তি সঞ্চয় কাকে বলে? যে কামান বানাও, ট্যাঙ্ক বানাও, অ্যাটম বোমা বানাও, মিসাইল বানাও। খালি মিসাইল বানাই নিতে হবে না, অ্যাটম বোমা বানাইতে হবে। টু দ্য আটমোস্ট ইয়োর পাওয়ার, যতটা পারো, মানে অ্যাটম বোমা বানাইতে হবে। মেক রেডি ইয়োর স্ট্রেংথ যদি বলতো শুধু এইটুক বলে শেষ করে দিত, তাইলে বলতে পারতেন যে অ্যাটম বোমা বানাইলে গুনাহ হবে। কিন্তু আল্লাহ বলছে টু দ্য আটমোস্ট অফ ইয়োর পাওয়ার, যতটা পারো বানাও, কোনো লিমিট দেয় নাই আল্লাহ। যে এবং বলছে যে যতটা সম্ভব। তার মানে কি, এই যে অ্যাটম বোম বানাবো না, এই ফতোয়াটা হইতেছে গুনাহগার ফতোয়া। 8 নম্বর সূরা 60 নম্বর আয়াতের বিরোধী। ইনক্লুডিং স্ট্রিট অফ ওয়ার্স, গোড়া, আচ্ছা ওই সময় গোড়া দেওয়া ছিল। এই অ্যাটম বোম কেন বানানো দরকার? টু স্ট্রাইক টেরর ইনটু দ্য হার্ট অফ এনিমি, শত্রুর হৃদয়ে ভয় সৃষ্টি করাই এই শক্তি সঞ্চয়ের উদ্দেশ্য। শক্তি সঞ্চয় করলে যে আক্রমণ করতে হবে তা না, অ্যাটম বোম বানাইলে যে এক দেশের উপরে নিয়ে ফাটাই দিতে হবে তা তো না। এটা জাস্ট একটা ভয় দেখানোর জন্য, টু স্ট্রাইক টেরর ইনটু দ্য এনিমিস। আল্লাহ বলছে তাদেরকে ভয় দেখানোর জন্য তুমি শক্তি সঞ্চয় করো। কতটুকু করবা? যতটা পারো। তাইলে এই আয়াতের বিরোধিতা করে ওই ফতোয়া যে আমরা অ্যাটম বোম বানাবো না। এই আয়াত অনুযায়ী অ্যাটম বোম বানাইতে হবে। আচ্ছা, বানাই তো নাই, বানাইলে বানাবি না তা ঠিক আছে, নিউক্লিয়ার গবেষণাও করিস না। নিউক্লিয়ার সাইডে এখন সে ইরান উন্নতি করতে করতে ওদের নিজস্ব খনির থেকে ওরা ইয়েলো কেক বানায়, ওখান থেকে রিফাইন করতে করতে 60% 80% পর্যন্ত ওরা করতে পারে, ইচ্ছা করলে 95% করতে পারে, যেটা দিয়ে অ্যাটম বোম বানানো যায়। ওদের জন্য এটা সহজ। চারিদিকে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস বানাইছে, মাটির নিচেও বানাইছে। এমনকি ইরান নিজেরাই এখন নিউক্লিয়ার চুল্লি বানাইতে পারে। নিউক্লিয়ার চুল্লি বানানো অনেক কঠিন কাজ। চারিদিকে নিউক্লিয়ার গবেষণা চলতেছে, নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, নিউক্লিয়ার সৃষ্টি করা হচ্ছে, কিন্তু অ্যাটম বোমাটা নাই, বাকি নিউক্লিয়ার সব আছে। এইরকম করলে কে ছাড়বে? কেউ ছাড়বে না, বোমা নাই। মানে আপনি কয়ে দিলেন আমার একটা বন্দুক আছে কিন্তু বাড়িতে কোনো গুলি নাই, তাহলে কী হবে? চোর বাসবে বা ডাকাত আসবে বন্দুক নেওয়ার জন্য। বন্দুক থাকলে গুলি অবশ্যই থাকতে হবে, বাড়িতেই গুলি থাকতে হবে, যেন চোর ডাকাত আসতে ভয় পায়। কিন্তু ডাকাইতে যদি জানতে পারে বা চোরে যদি জানতে পারে যে এই লোকের বাড়িতে বন্দুক আছে কিন্তু গুলি নাই, তাহলে তো বুক ফুলে চলে আসবো, থাপ্পুরদার দিয়ে বন্দুকটা নিয়ে চলে দেবো, তারপরে গুলি কোনো থেকে ম্যানেজ করে নিব। তো এই অবস্থা হয়েছে ইরানের। অ্যাটম বোম বানায় না তারা, ফতোয়া দিয়ে থেকে গেছে। এই ফতোয়া যে কোনো বেশি সম্মান করাই মানুষের ঠিক না। কী যে হুজুর রহেমা হুল্লা কয় কেন মানুষের? রহেমা হুল্লা, রহেমা হুল্লা কয়ে এটারে এমন একটা জিনিস বানাই দেয় যে জিনিস একটা পিকুলিয়ার জিনিস, নবীর কাছে কাছে চলে গেল আর কি। রহেমা হুল্লাটা রসগোল্লা, অমুক রহেমা হুল্লা ক্যাসকে এখন থেকে রসগোল্লা বলতে হবে, রসগোল্লা। এইসব ফতোয়া যেটা গেছে সেটা গেছে, নতুন ফতোয়া হবে। একজন বড় পাস করছে মাদ্রাসার থেকে, নিউ জেনারেশন পাস করছে মাদ্রাসার থেকে, ফতোয়া দিল, ফতোয়া দিয়ে পুরানটা ক্যান্সেল করে দিতে হবে। কিসের বাল দিয়ে গেছে মরে, ও গোড়ান্ডা যেটা মরে গেছে ওটা ফতোয়ার দাম নাই। দুনিয়া চেঞ্জ হচ্ছে, ফতোয়াও চেঞ্জ হইতে থাকবে। আচ্ছা যাই হোক, এখানে বসে সেই ইরানরে চিল্লে তো লাভ নাই। আচ্ছা যাই হোক, আমার মনে হচ্ছে আর কি ইরান এখন আর তেমন কিছু করার নাই। হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে, জোলানি এসে গেছে, এখন ওইখানে যাই আক্রমণ করার কোনো উপায় নাই। আরবিয়ান কান্ট্রিগুলো এখন আমেরিকার সাথে, ইসরায়েলও খুব সুনাম অর্জন করছে যুদ্ধবাজ জাত হিসাবে, যার ফলে এখন আরবিয়ানরাও ইসরায়েলকেই সমর্থন দিতে থাকবে, যার ফলে ইরানের আর গ্রাউন্ড অ্যাটাকের কোনো উপায় নেই। হয়তো কিছু মিসাইল মারবে, এছাড়া তেমন কিছু করবে না। যদি করে তাহলে তাকে সাব্বাসী দিতে হবে, যদি করে সাব্বাসী দিতে হবে, কারণ করার একটা স্কোপও আছে। ইরানের ইতিহাস আলোচনা করলে বোঝা যায় যে এই জাত সহজ জাত না, এই জাত বড় অ্যাকশানে যাইতে পারে।
এবং সেটা যে কীভাবে যাবে এটা ঠিক বুঝতেছি না। কারণ ওখান থেকে যায় ইসরায়েলে যায় আক্রমণ করতে হলে ওর ইরাক এবং সিরিয়া পার হয়ে যেতে হবে। তাছাড়া শক্তিশালী এয়ারফোর্স দরকার, যে জিনিসটা ওর নাই, শক্তিশালী এয়ারফোর্স নাই। সম্ভবত কিছু মিসাইল মেরেই শেষ হয়ে যাবে। তবে নিউক্লিয়ারকে যদি ধরে রাখতে পারে এইটাই হলো একটা সাকসেস। কিন্তু সেই সাকসেসটা সে অ্যাচিভ করতে পারবে কিনা, আলটিমেটলি হয়তো ইরান আমেরিকার দাবি মেনে নিতেও পারে যে আমরা আণবিক ওই যে ওরা গবেষণা কমাইতে চায়, নিউক্লিয়ার ফ্যাসিলিটিস কমাইতে চায়। ট্রাম্প তো বলে যে কোনো আণবিক কোনো কিছুই তোমার কাছে থাকবে না, এইটা এই পর্যায়েও মেনে নিতে পারে ইরান। গেলে তো গেলই, আর গেলে সুনিশ্চিত হয়ে গেল যে যুদ্ধ ছাড়াই মুসলিম বিশ্ব দখল হয়ে যাচ্ছে। এবং এটা হাদিসে পাওয়া যায় যে শেষ জামানায় এমন একটা অবস্থা আসবে যখন মুসলমানদের দেশগুলা দখল হয়ে যাবে, মানুষ ইমাম মেহেদির অপেক্ষায় থাকবে। ইমাম মেহেদি আসার পরে ফাইনাল যুদ্ধ হবে এবং মুসলমানরা জয়যুক্ত হবে, এবং ইমাম মেহেদির পরেই ঈসা নবী এসে যাবে। শেষ জামানার ঘটনা আগায় যাচ্ছে এবং এই ঘটনাটা যুদ্ধ ছাড়াই হয়ে যাচ্ছে। মনে করা হয়েছিল বড় যুদ্ধের মাধ্যমে মুসলিম দেশগুলো পরাজিত হয়ে যাবে, এখন দেখা যাচ্ছে বড় যুদ্ধ লাগতেছে না, চুক্তির মাধ্যমে বোধাই বানাইয়া মুসলিম বিশ্ব দখল করে ফেলতেছে। আজকাল তো আর ফিজিক্যালি এসে দখল করে না মানুষ, বন্দুকের যুগ এসে গেছে, রাইফেলের যুগ এসে গেছে। গুলি একটা করলেই আমেরিকান একটা সোলজার মরলে তো বিরাট ক্রাইসিস, ওদেরকে সবসময় প্রোটেক্ট করা হয়, দূরে রাখা হয়। এখন যুদ্ধ দেখি ওই চুক্তির যুদ্ধ আর কি, চুক্তি করে একত্রিত হয়ে যাবে, ইকোনমিক যুদ্ধ, ইনফরমেশনের যুদ্ধ, ইন্টারনেটের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা হেরে যাচ্ছে। এখন ইমাম মেহেদি লাগবে, উনি এসে দেখা যাক কী করে। আরও কিছু একটা ব্যাপার ছিল, আর একটা ব্যাপার একটু আলোচনা করি। এনারা খুব ভালো বক্তৃতা দিচ্ছে, কিছু লোক একত্রিত হয়েছে। আমি হেডিংটার উপরে একটু মনে লাগলো যে হেডিংটার উপরে এত বড় মৌলানা, আপনি পারলে একটা গান লিখে দেখান। আইনজীবী মানে মৌলানা হইলে কি গান লিখতে হবে নাকি? আচ্ছা আইনজীবী এর যদি আমি এখন কই আপনি এত বড় ব্যারিস্টার, আপনি একটু গান লিখে দেখান। আবার এরা যদি কই এত বড় জ্ঞানী ফরহাদ সাহেব, আপনি একটা গান লেখেন। কিংবা এই যে বকবকাইতেছেন, আপনি একটা গান লেখেন, পারবেন? আপনি এত বড় বুদ্ধিজীবী হওয়ার পরেও গান লিখতে পারেন না, মৌলানা সাহেবরে কেন গান লিখতে পারেন? কিংবা এই যে আইনজীবী ব্যারিস্টার সাহেব, উনি গান লিখতে পারে না, ব্যারিস্টার সাহেব গান রাখতে পারে না, উনি মৌলানারা কেন গান লিখতে বলেন? কোথায় ভাই আপনি যদি ধ্যান করেন যে ইঞ্জিনিয়ার হয়েছেন, গান লেখেন, তাহলে কি আপনি গান লেখা পারবেন? আবার ধ্যান কয় কি চোরকে মুসলমান, ডাকাতকে মুসলমান, ছিনতাইকারী মুসলমান, বিচারক আমি মুসলমান। হ্যাঁ কি কয় দেখেন, মুসলমান, ডাকাতকে মুসলমান, ছিনতাইকারী মুসলমান, বিচারক আমি। এই দেখেন উনি বাকি বক্তৃতা কিন্তু ভালো দিচ্ছে, আমি এইটুক খালি দেখাইলাম। চোরকে মুসলমান, ছিনতাইকারী মুসলমান, ডাকাইত মুসলমান। আচ্ছা রে ভাই, মরক্কোতে যান, মরক্কোর থেকে শুরু করে যদি আপনি আফগানিস্তান বা পাকিস্তান পর্যন্ত আসেন, কোনো মুসলমান চোর পাইবেন না, কোনো মুসলমান ছিনতাইকারী পাইবেন না, কোনো মুসলমান ডাকাইতে পাইবেন না। কোটি কোটি টাকা হাতে নিয়ে রাত্রের বেলা সৌদি আরব, কাতার, মরক্কো, লেবানন এইসব জায়গাতে হাঁটবেন, কোনো লোক আপনার টাকা নিবে না, কোনো চোর নাই মুসলমানদের মধ্যে। এটা উনি আসলে কইতেছে বাঙালি মুসলমানের কথা। তাইলে মুসলমান এখানে চোর না, মুসলমান ছিনতাইকারী না, মুসলমান ডাকাইত না, বলতে হওয়া উচিত ছিল চোরকে বাঙালি, ছিনতাইকারীকে বাঙালি, ডাকাইতকে বাঙালি, আমি কে বাঙালি। এই দেখেন এখন মুসলমান, রাজনীতিবিদ মুসলমান, টাকা চুরি করি মুসলমান। না, কথাটা ভুল হইল। মরক্কো থেকে পাকিস্তান পর্যন্ত কোনো মুসলমান টাকা চুরিও করে না, বদমাইশিও করে না, করে হলো বাংলাদেশের মুসলমানরা। তাহলে বাংলাদেশের এটা হবে, কথাটা হবে চোরকে বাঙালি, ছিনতাইকারীকে বাঙালি, ডাকাতকে বাঙালি। এখানে মুসলমান আসতেছে কেন? কারণ বাঙালি হলো কথা হলো, তাহলে এখন কথা হলো বাঙালির মধ্যে আবার দুই প্রকার আছে, হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি। হিন্দু বাঙালির মধ্যে আবার চোর ছিনতাইকারী নাই, কম নাই বলতে গেলে। তাইলে এইখানে কথাটা আসছে চোরকে বাঙালি মুসলমান,
ডাকাত কে? বাঙালি মুসলমান। ছিনতাইকারী কে? বাঙালি মুসলমান। এইটা বলা উচিত ছিল। বাংলাদেশ জাতির পিতা বলে থুয়ে গেছেন। জাতির পিতা তো এখন আর নাই, উনি ক্যান্সেল। আগে ছিলেন জাতির পিতা, উনি বলে চোরের খনি, এটা স্বীকৃত। এটা ঠিক আছে, ঠিক আছে। তবে আমরা আজকাল চুরি করি না। আমি জিনিসপত্র বাইরে ফেলায় রাখি, কেউ চুরি, আজ পর্যন্ত চোর তো দেখি নাই। শুনি যে চোর 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 চোর, আজ পর্যন্ত আমার কোনো জিনিস কাউকে চুরি করছে এটা দেই নাই। কথাই শুনি যে চুরি। ডাকাত কে? বললো মুসলমান। আমাকে দেশে বলে, আমরা বলে ডাকাত। কই, আমি কোনো দিন ডাকাতি হইতে দেখিনি। আমার বয়স 65 বছর, সে 68 বছর। আমি তো কোনো দিন ডাকাতি হইতে দেখিনি। আমি শুনছি যে অমুক বাড়িতে ডাকাতি হয়েছে, তাও অনেক দিন আগে, পাকিস্তান আমলে। এখন আর ডাকাতি হয় না, ছিনতাইও হয় না। ছিনতাই হয়েছিল এই 71, 72, 73, 74 সালে কিছু ছিনতাই হয়েছিল, হাইজ্যাক। এরপরে বন্ধ হয়ে গেছে। চুরিও নাই আমাদের দেশে, ডাকাতিও নাই, ছিনতাইও নাই। এগুলো পুরানো কথা, কল্পনার কথা কইতেছি। এখন সব হইতেছে পলিটিশিয়ানরা, এখন জেল ভর্তি পলিটিশিয়ান। চোর নাই, আপনি জেলে যায় দেখেন কে, কোনো চোর পাইবেন না, কোনো ডাকাইতে পাইবেন না, ছিনতাইকারীও পাইবেন না। আমরা ভালো হয়ে গেছি, বুঝায় মিশা কথা কয়। আচ্ছা, যাই হোক, বাঙালি মুসলমান কিছু চুরি টুরি আগে করতো অতিরিক্ত দারিদ্র্যের কারণে। আমাদের সমাজ ব্যবস্থায় একটা দরিদ্র ব্যক্তিতে সাহায্য করার কোনো সিস্টেম আমরা রাখি নাই। আমাদের মসজিদগুলো অ্যাক্টিভ না। মসজিদে জাকাত জমা করতে হয় এবং সেটা দিয়ে দারিদ্র্য বিমোচন করতে হয়। একটা লোক বিপদে বলে তারা সাহায্য দিতে হয়, এগুলো আমরা করি না। আমরা পাশের প্রতিবেশীর দিকে তাকাই না, যার ফলে অনেকে চুরি করতে বাধ্য হয়েছে। আর শিক্ষিত যারা, এরা ইউরোপিয়ান পড়াশোনা যারা করছে, ওই যে ব্যারিস্টার সাহেব বা ইঞ্জিনিয়ার সাহেব, ওনারা চোর। তবে মৌলানা সাহেব কিন্তু চোর না। মন্ত্রী হয়েছিল 2জন মৌলানা, এরা চুরি করে নাই। বাকি সব হইতেছে চোর। ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে পাশ করছে আর কি, চোর হয়ে যায় আর কি। কিছু আছে ভালো। তো ওরা যদি ভালো হয়ে যায়, বুদ্ধিজীবীরা যদি চুরি করা বন্ধ করে দেয়, তাহলে আর চোর থাকবে না। জনগণ, সাধারণ গরিব মানুষ এখন আর চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাইকারীও ঘর নাই। এর ভালো হয়ে গেছে সাধারণ জনগণ। বুদ্ধিজীবী আছে, চোর, স্যাস চোর। এই চোর, স্যাস চোর, বুদ্ধিজীবী, এগুলো ভালো হইলেই আমরা ভালো হয়ে যাব। আচ্ছা, আর একটা জিনিস দেখাই। এই যে এর ভিডিও আমি সবসময় দেখি। এই যে এর ভিডিও, এই হলো মেইনলি প্রশ্নগুলো করে, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করতে পারে এবং উনি উত্তর দেয়। এখানে আমি সুদ সম্বন্ধে এর আগে আমি কয়েকটা ভিডিও করছিলাম, কইরা আবার ডিলিটও করে দিছি। এখনও আমার সুদের উপরে 1-2টা ভিডিও আছে। তা সুদ নিয়ে চিন্তিত। তো উনি একটা পয়েন্ট, খুব উন্নত মানের একটা পয়েন্ট বলছে, এই জন্য বলতেছি। আপনি এর ভিডিও দেখেন, এই ভিডিও, আমরা মুসলিম চ্যানেলের নাম, এই যে এর ভিডিও, উনার উত্তর খুব ভালো ভিডিও। এর খুব ভালো প্রশ্ন করে, উনিও খুব ভালো উত্তর দেয়। তো উনি বললেন যে এই যে রিভার এগেনস্টে যে কথা বলেন, রিভার বিষয়টা, আমরা রিভার বিষয়কে আমরা জানতাম, আমার ধারণা ছিল রিবা মানে সুদ, এখনও আছে, রিবা মানে আসলেই সুদ। তো উনি একটা পয়েন্ট বললেন, রিভার এগেনস্টে আল্লাহ রিবা মানে বৃদ্ধিকে অপছন্দ করেন আর সদকাকে পছন্দ করেন। এই পয়েন্টটা উনি খেয়াল করছেন, এটা খুব বুদ্ধির কাজ করছেন। তার মানে কি, রিবা সদকার উল্টা, দানের উল্টা, বৃদ্ধিটা দানের উল্টা। তার দান কে নেয়? গরিব মানুষ নেয়। তাহলে রিবা রিলেটেড টু, রিবাটাও গরিব মানুষের রিলেটেড। দান কাকে? কোরআনে যে আয়াতটা বলা হয়েছে যে আল্লাহ রিবাকে অপছন্দ করেন, দানকে পছন্দ করেন। তাহলে রিবার অপোজিট হইতেছে দান। দান কে নেয়? গরিব মানুষ নেয়। সেইটা আল্লাহ পছন্দ করেন, গরিব মানুষকে দান করলে পছন্দ করেন। তাইলে রিবা, গরিব মানুষের থেকে টাকা যদি সুদ হিসাবে নেওয়া হয়, সেটা আল্লাহ অপছন্দ করেন। জিনিসটা, ওনার পয়েন্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমার মনে হয়। কোরআনের ওই আয়াতে বলা হয়েছে রিবার অপোজিট হইতেছে, রিবাকে আল্লাহ অপছন্দ করেন, দানকে পছন্দ করেন। গরিবকে দান করলে আল্লাহ খুশি হয়। ঠিক অপোজিট, গরিবের থেকে রিবা নিলে আল্লাহ অখুশি হয়। তার মানে রিবা রিলেটেড টু গরিব মানুষ। বিজনেসে যদি টাকা খাটান, ওখান থেকে যদি ফিক্সড রেটেও সুদ নেন, আমার মনে হয় সুদকে করিয়াছেন হারাম, রিবাকে করিয়াছেন হারাম, কিন্তু ব্যবসাকে করিয়াছেন হালাল। ওই ব্যবসার খাটাখাটি, ব্যাংকে টাকা রেখে আপনি সুদ দিচ্ছেন, ওটা তো ব্যাংক রিলেটেড। ব্যাংক তো
ইয়ে বড় লোকরে টাকা দেয়, এই বড় লোকরে হাজার হাজার কোটি টাকা লোন দেয়, অন্তে কিছু নিয়ে আপনাদের অল্প কিছু দিয়ে খুশি রাখারে আর কি। আচ্ছা যাই হোক, সুদ সম্বন্ধে আমি কিছু জানি না, ওনার পয়েন্টটা খুব ভালো লাগলো, এই জন্য বললাম। আপনি ওনার পয়েন্ট দেখে নিয়েন, গুণা হইলে ওনার হবে, আমি এর মধ্যে নাই, সুদের মধ্যে নাই, সুদ বুঝতেছি না। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভিডিও এখানে শেষ করে দেবো না, আর একটা জিনিস দেখানোর আছে। আর একটা জিনিস, এই যে এই জিনিসটা আগে ভুলে গেছিলাম, এই যে এটা, এই যে আমি আমাদের বিল্ডিংয়ে হচ্ছে কি কতগুলো স্টুডেন্ট থাকে, এই স্টুডেন্ট এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে ইউনিভার্সিটি থেকে পাশ করছে, অনেক দিন আগের থেকে থাকে, পাশ করে কেউ কেউ বিয়ে করছে, কেউ কেউ চাকরি করে, কিন্তু ওরা এখনও এখানে থাকা চালাই দিতেছে, মেস বানায় থাকে একটা ফ্ল্যাটের মধ্যে। এদের মধ্যে দু একজন আবার এই গ্রিন ফুড এক্সপ্রেস নামে, ইউনিভার্সিটির ছেলেরা গ্রিন ফুড এক্সপ্রেস নামে একটা কোম্পানি বানাইছে। এ করে কি, রাজশাহী থেকে আম কিনে, ওদের ওই রাজশাহীতে বাড়ি, এদের ওই নগাটগা ওইদিকে বাড়ি, আমের এলাকায় বাড়ি। রাজশাহীর আম আইনা আপনার বাসায় ডেলিভারি দিয়ে দেবো, দাম বেশ কম এবং আমগুলা খুব ভালো। আমি 2টা ডেলিভারি নিছি আম। এই ফোন নাম্বার মনে রাখেন, আর যদি ভুলে যান আমার ভিডিও ওপেন করে আবার দেখে নিন, 017170662556। এই ফোন নাম্বারে ফোন করলেই আপনাকে 1 ক্রেট আম পাঠিয়ে দিবে, দামে কম, আম খুব ভালো, আম রাইখে খাইতে পারবেন, ওটা কাঁচা আম পাঠায়, ওটা আস্তে আস্তে পাকে, আপনি খাইতে থাকবেন। এছাড়াও এই মশলা টশলা এগুলো দুধ টুধ এইসব ওরা সাপ্লাই দেয়। গ্রিন ফুডস বিডি, www.greenfoodsexpress এই ওয়েব পেজেও মানে ওদের কন্ট্যাক্ট করতে পারেন। মোবাইলে ফোন করলে ওরা আপনার বাসায় আম পাঠিয়ে দিবে, দাম বেশি না। এই পর্যন্তই। তো যাই হোক, এই ছেলেগুলা আমার ভিডিও দেখে, বললো যে আঙ্কেল আমাদের একটু অ্যাড করে দেন যেন আমরা আম বেচতে পারি। আমি বললাম পড়াশোনা থেকে আম বেচা শুরু করতাম, বলে যে এখন থেকে বিজনেস শুরু করতে হবে, ডক্টর ইউনূসের যুগ চলে গেছে, চলে আসছে, সবাইকে বলছে এন্টারপ্রেনার হইতে, চাকরি না খুঁজে এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা আছি। যাই হোক, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।